জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো ঘুরপথে যাব না, কোনো ভনিতা করব না, কোনো সাজানো ভূমিকা টানব না। আজ আমরা সরাসরি এমন একটা বিষয়ের গভীরে ঢুকব যেটা নিয়ে মেইনস্ট্রিম মিডিয়া হয়তো ওপর কথা বলে, কিন্তু ভেতরের আসল সত্যটা আপনাকে কেউ বলে না। কারণ এই বিষয়টাই হলো আজকের বিশ্বের সবচেয়ে বড় ওপেন সিক্রেট। আপনারা যারা জিওপলিটিক্স বা ভূ রাজনীতি নিয়ে সামান্য খোঁজ খবর রাখেন তারা জানেন যে পৃথিবীর পায়ের তলার মাটিটা সরে যাচ্ছে, কিন্তু যেটা আপনারা হয়তো খেয়াল করেননি সেটা হলো এই মাটির সরে যাওয়ার পেছনের সবচেয়ে বড় কলকাঠিটা কে নাড়ছে। গত কয়েক দশক ধরে আমাদের শেখানো হয়েছে যে পৃথিবীটা চলে ওয়াশিংটন, লন্ডন আর ব্রাসেলসের ইশারায়। আমাদের মগজে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পাওয়ার বা ক্ষমতা মানেই হলো পশ্চিমী বিশ্ব। কিন্তু আজ এই মুহূর্তটাতে দাঁড়িয়ে সেই পুরনো মিথ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর এই পরিবর্তনের ঝড়টা কোনো মিসাইল বা পরমাণু বোমা দিয়ে আসছে না। এই ঝড়টা আসছে খুব শান্তভাবে, অর্থনৈতিক করিডর দিয়ে, ব্যাংকিং সিস্টেম দিয়ে আর কূটনৈতিক টেবিল থেকে। ব্রিক্স, মাত্র 5 অক্ষরের এই নামটা আজ আর কোনো সাধারণ অ্যালায়েন্স বা জোট নয়। এটা আজ একটা বিশাল বিকল্প পাওয়ার স্ট্রাকচার হয়ে উঠেছে। আর সবচেয়ে বড় কথা হলো এই বিশাল পরিবর্তনের কেন্দ্রে দাঁড়িয়ে আছে আমাদের দেশ ভারত। আজকের এপিসোডটা কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয়, এটা একটা পিওর জিওপলিটিক্যাল রিয়েলিটি চেক। আগামী কিছুক্ষণ আপনারা আমার সাথে থাকবেন, আর আমি আপনাদের কথা দিচ্ছি এই ভিডিও শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতিকে দেখার আপনার চশমাটাই বদলে যাবে। চলুন শুরুটা করা যাক একটা খুব বেসিক প্রশ্ন দিয়ে। আজকের দিনে পাওয়ার বা শক্তি আসলে কি? 70 বা 80 দশকে শক্তি মানে ছিল কার কাছে কত আর্মি আছে, কার কাছে কত নিউক্লিয়ার ওয়ারহেড আছে। কিন্তু 21 শতাব্দীতে দাঁড়িয়ে যুদ্ধের সংজ্ঞাটাই বদলে গেছে। এখন যুদ্ধ আর বর্ডারে হয় না, এখন যুদ্ধ হয় ব্যাংকের সার্ভারে, ট্রেড রুটে এবং কারেন্সি মার্কেটে। আজকের বিশ্ব ব্যবস্থায় সত্যিকারের পাওয়ার মানে হলো ফিনান্সিয়াল সিস্টেম কন্ট্রোল করা, কারেন্সি কন্ট্রোল করা আর বিশ্বজুড়ে একটা ন্যারেটিভ সেট করার ক্ষমতা রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পাওয়ারটা খুব যত্ন সহকারে পকেটে রেখেছিল আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা। তারা এমন একটা সিস্টেম তৈরি করেছিল যেখানে আপনি তাদের নিয়ম না মানলে আপনাকে ভাতে মারার ব্যবস্থা ছিল। সুইফট সিস্টেম, ডলারের একাধিপত্য, এসবই ছিল এই নিয়ন্ত্রণের হাতিয়ার। কিন্তু গত কয়েক বছরে, বিশেষ করে করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ছবিটা পাল্টাতে শুরু করেছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো অঘটন নয়। এটা একটা প্ল্যান্ড, ক্যালকুলেটেড এবং অত্যন্ত ধীরলয়ে এক্সিকিউট করা প্রসেস। ব্রিক্সের এই যে এক্সপেনশন বা সম্প্রসারণ আমরা দেখছি, এটা সেই দীর্ঘমেয়াদী খেলারই একটা দৃশ্যমান অধ্যায় মাত্র। অনেকেই আমাকে প্রশ্ন করেন, দাদা ব্রিক্স কি শেষ পর্যন্ত টিকবে? এতগুলো দেশ একসঙ্গে কাজ করবে কি করে? দেখুন, পশ্চিমী মিডিয়া বা ওয়েস্টার্ন মিডিয়া সারাদিন এই প্রশ্নটাই আমাদের খাওয়াচ্ছে। তারা বলছে বেশি দেশ মানেই বেশি সমস্যা, ব্রিক্স ভেঙে যাবে, নিজেদের মধ্যে মারামারি করবে। কিন্তু বাস্তবে কি ঘটছে? বাস্তবে ব্রিক্সের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে। নতুন দেশগুলো যুক্ত হওয়ার পরও এই অ্যালায়েন্সের কোর ভিশন বা মূল লক্ষ্য বিন্দুমাত্র ডাইলিউট হয়নি, বরং ফিনান্সিয়াল কোঅপারেশন, ডেভেলপমেন্ট ব্যাংকিং এবং অল্টারনেটিভ পেমেন্ট মেকানিজম, এই জায়গাগুলোতে গতি এবং মোমেন্টাম বহুগুণ বেড়ে গেছে। এখানে একটা জিনিস আপনাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, ব্রিক্স কোনো মিলিটারি ব্লক নয়। এটা ন্যাটোর মতো কোনো সামরিক জোট নয় যে একে অপরের যুদ্ধে সৈন্য পাঠাবে। ব্রিক্স হলো ইকোনমিক সভারেন্টি বা অর্থনৈতিক সার্বভৌমত্বের একটা প্ল্যাটফর্ম। এটা এমন একটা জায়গা যেখানে দেশগুলো একজোট হয়েছে এটা বলতে যে আমরা আমাদের ব্যবসা আমাদের শর্তে করব, ডলারের দাদাগিরিতে নয়। আর এই প্ল্যাটফর্মে ভারতের ভূমিকাটা কোনো সাধারণ পার্টিসিপেন্ট বা সদস্যের মতো নয়। ভারত এখানে একটা আর্কিটেক্ট বা স্থপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজ যখন খবরের কাগজে দেখছেন যে ব্রিক্স দ্বিতীয় ধাপের এক্সপেনশন বা সম্প্রসারণে ঢুকছে, তখন অনেকেই জানতে চাইছেন আর কত দেশ আসবে, কারা আসবে, পাকিস্তান কি সুযোগ পাবে, তুরস্ক কি মেম্বার হবে? কিন্তু বিশ্বাস করুন, আসল প্রশ্ন এটা নয়। আসল প্রশ্ন হলো ব্রিক্স এখন কোন মডেলে বা কোন পদ্ধতিতে বড় হচ্ছে। এখানেই ভারতের মাস্টার স্ট্রোক লুকিয়ে আছে। ব্রিক্সে এখন দুটো লেয়ার বা স্তর তৈরি করা হচ্ছে।
এক হলো ফুল মেম্বার আর দুই হলো পার্টনার কান্ট্রি। এই যে স্তর বিন্যাস, এটা একটা অত্যন্ত ম্যাচিওর অ্যালায়েন্সের লক্ষণ। কেন জানেন? কারণটা সব দেশ এক লেভেলের প্রস্তুত থাকে না। সব দেশের অর্থনীতি বা পররাষ্ট্রনীতি একরকম শক্তিশালী নয়। ভারত এই লেয়ার্ড অ্যাপ্রোচের সবচেয়ে বড় সমর্থক, এবং সত্যি বলতে এই আইডিয়াটা ভারতেরই মস্তিষ্ক প্রসূত। ভারত চাই ব্যালেন্স বা ভারসাম্য। ভারত কোনো ক্যাওয়াস বা বিশৃঙ্খলা চায় না। আর এখানেই ভারতের সাথে চীনের মূল পার্থক্য। চীন চাই ব্রিক্সকে একটা বিশাল বড় অ্যান্টি আমেরিকান ক্লাব হিসেবে পরিণত করতে, যেখানে যত বেশি দেশ থাকবে তত বেশি চীনের প্রভাব বাড়বে। কিন্তু ভারত এখানে একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। ভারত বলছে, না, সংখ্যাটা বাড়লেই শক্তি বাড়ে না, কোয়ালিটি ম্যাটার্স। ভারতের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতির একটা কোর স্ট্রেংথ হলো স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য। আমরা কখনো হুট করে রিয়াকশন দিই না। আমরা স্ট্রাকচার দেখি, টাইমলাইন দেখি, তারপর চাল দিই। ব্রিক্সের এক্সপেনশনেও সেই একই ফিলোসফি কাজ করছে। ভারত চায় না যে ব্রিক্স একটা লুজ ক্রাউড বা আলগা ভিড়ে পরিণত হোক। ভারত চাই ব্রিক্স হোক ডিসিপ্লিনড, পারপাস ড্রিভেন এবং লং টার্ম ওরিয়েন্টেড। এই কারণেই পার্টনার কান্ট্রি কনসেপ্টটা ভারতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে একদম পারফেক্টলি অ্যালাইন করে। ভাবুন তো, যদি কালকে পাকিস্তান বা এমন কোনো দেশ ব্রিক্সে ঢুকে পড়ে যাদের অর্থনীতি ভেঙে পড়েছে, যারা চীনের ঋণে ডুবে আছে, তাহলে কি ভারতের লাভ হবে? একদমই না। তাই ভারত এমন কঠিন সব ক্রাইটেরিয়া বা শর্ত জুড়ে দিয়েছে যে চাইলেই যে কেউ এখানে ঢুকতে পারবে না। এটাকে আপনারা বলতে পারেন ভারতের তৈরি করা একটা ছাঁকনি। এই ছাঁকনি দিয়ে ছেকেই তবে ব্রিক্সে ঢোকা যাবে। এটা কি ভারতের ক্ষমতার প্রমাণ নয়? অবশ্যই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বুঝতে হবে, ব্রিক্স এখন শুধু সদস্য সংখ্যা বাড়াচ্ছে না, ব্রিক্স তার ইন্টারন্যাশনাল মেকানিজম বা অভ্যন্তরীণ কলকবজা শক্ত করছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, লোকাল কারেন্সি ট্রেড, ফিনান্সিয়াল মেসেজিং অল্টারনেটিভ, এই জিনিসগুলো এখন আর কনসেপ্ট স্টেজে বা খাতায় কলমে নেই। এগুলো এখন এক্সিকিউটিভ স্টেজে চলে গেছে। আর যখনই আপনি এক্সিকিউটিভ বা বাস্তবায়নের স্তরে যাবেন, তখন আপনার দরকার ডিসিপ্লিন, দরকার কমিটমেন্ট। এখানেই ভারতের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা কাজ করে। ভারত এমন একটা দেশ যাকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্ব বিশ্বাস করে। আবার গ্লোবাল নর্থ বা উন্নত দেশ ইগনোরও করতে পারে না। আমেরিকা ভারতের উপর রাগ করতে পারে, কিন্তু ভারতকে ছাড়া তাদের এশিয়ায় কোনো গতি নেই। আবার রাশিয়া ভারতের পুরনো বন্ধু, কিন্তু ভারত রাশিয়ার হাতের পুতুল নয়। এই যে ইউনিক পজিশন, এটাই ব্রিক্সের ভেতরে ভারতকে সবচেয়ে শক্তিশালী প্লেয়ারে পরিণত করেছে। ইন্দোনেশিয়ার মতো দেশের কথা ধরুন, তারা শুরুতে মেম্বারশিপ নেয়নি, তারা এখন ধীরে ধীরে ইন্টিগ্রেশনের দিকে যাচ্ছে। এটা একটা ক্লিয়ার সিগন্যাল দেয় যে ব্রিক্সে আসা মানে শুধু পতাকা বসানো নয়, এখানে কাজ করতে হয়। আর যারা কাজ করতে চায় তাদের জন্য ব্রিক্স একটা প্ল্যাটফর্ম, এটা কোনো থ্রেট নয়। এখানে ভারতের সফট লিডারশিপ মডেল কাজ করে। ভারত কখনো অন্যের উপর নিজের মত চাপিয়ে দেয় না, ইম্পোজ করে না, বরং ইন্সপায়ার বা অনুপ্রাণিত করে। আজকের এই ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড বা বিভক্ত বিশ্বে এই ধরনের লিডারশিপ খুবই বিরল, আর তাই ভারত এত মূল্যবান। চীন লোন দেয়, দেশগুলোকে কেনে। আমেরিকা স্যাংশনের ভয় দেখিয়ে দেশগুলোকে দাবিয়ে রাখে। কিন্তু ভারত পার্টনারশিপ অফার করে। ভারত বলে, এসো আমরা একসাথে বড় হই। এই তফাৎটা আগামী দিনের বিশ্ব রাজনীতির ঠিক করে দেবে। অনেকেই একটা ভুল প্রশ্ন করে, ব্রিক্স কি পশ্চিমের বিরুদ্ধে? ব্রিক্স কি আমেরিকার শত্রু? দেখুন, এই প্রশ্নটাই ভুল। ব্রিক্স কোনো অ্যান্টি ওয়েস্ট প্রজেক্ট নয়, ব্রিক্স হলো প্রো সভারেন্টি প্ল্যাটফর্ম। আর ভারত এই লাইনটা খুব সচেতনভাবে বা কনসাসলি মেনটেন করে। আমরা কোনো সংঘাত চাই না, আমরা চাই বিকল্প। ব্যাপারটা খুব সহজ করে বুঝুন। আপনার বাড়িতে বিদ্যুৎ আছে, কিন্তু আপনি তাও একটা ইনভার্টার বা জেনারেটর রাখেন। কেন? যাতে কারেন্ট চলে গেলে আপনি অন্ধকারে না থাকেন। ব্রিক্স হলো ভারতের হাতে সেই জেনারেটরের মতো। ডলারের ডমিনেন্স বা একাধিপত্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি না। আমরা শুধু বলছি, যদি কাল ডলার ফেল করে বা যদি কাল আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞা দেয়, তবে যেন আমাদের অর্থনীতি অন্ধকারে ডুবে না যায়। আমরা একটা অল্টারনেটিভ তৈরি করছি। আর অর্থনীতির ভাষায় অল্টারনেটিভ থাকলেই আপনার বার্গেনিং পাওয়ার বা দর কষাকষির ক্ষমতা বেড়ে যায়। এটা পিওর ইকোনমিক্স, এটা কোনো ইডিওলজি বা মতাদর্শ নয়। আজ যখন ব্রিক্সের ডিক্লারেশনগুলো লম্বা হচ্ছে, তখন অনেক তথাকথিত বুদ্ধিজীবী সেটাকে ব্যুরোক্রেসি বা আমলাতান্ত্রিক জটিলতা বলে উড়িয়ে দেন।
কিন্তু যারা জিওপলিটিক্স বোঝেন তারা জানেন লং ডিক্লারেশন মানে লং ভিশন। সেখানে স্পষ্ট লেখা থাকে আগামী দিনের রোডম্যাপ বা ফিউচার রোডম্যাপ কী হবে। ভারত এই রোডম্যাপ তৈরির অন্যতম কি কন্ট্রিবিউশন। কারণ ভারত শুধু আজকের কথা ভাবে না, ভারত ভাবে আজ থেকে 20 বছর পরে তার এই বিশাল যুব সমাজ বা ইউথ পপুলেশন কোথায় দাঁড়াবে আর অর্থনীতি কোন লেভেলে যাবে। আমাদের এনার্জি দরকার, আমাদের মার্কেট দরকার, আমাদের প্রযুক্তি দরকার। এই সব কিছুর চাবিকাঠি হলো ব্রিক্সের দেশগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক। রাশিয়া থেকে তেল, চীন থেকে কাঁচামাল আর গ্লোবাল সাউথ থেকে বাজার। এই ট্রায়াঙ্গেলটা ভারতের গ্রোথের জন্য এসেনশিয়াল। এই পুরো ট্রান্সফরমেশন বা পরিবর্তনের ভেতরে একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার, ইন্ডিয়া কোনো ফলোয়ার নয়, ইন্ডিয়া কো ক্রিয়েটার। ব্রিক্সের এই এক্সপ্যান্ডেড ফর্মে বা বর্ধিত আকারে ভারত তার ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ সুরক্ষিত করছে, আবার গ্লোবাল সাউথের আওয়াজকেও জোরালো করছে। এটা একটা ডাবল রোল, আর এটাই সবাই পারে না। আর যারা ব্রিক্সকে দুর্বল ভাবছে তারা আসলে এই পরিবর্তনকে ভয় পাচ্ছে। আর ইতিহাস সাক্ষী আছে, চেঞ্জ বা পরিবর্তন সবসময় বাধার সম্মুখীন হয়, কিন্তু ভারত সেই বিশাল বাধা ডিঙিয়েই এগিয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে আজকের বিশ্বে কোনো কিছুই আর আগের মতো নেই। লাউড ডিপ্লোমেসি বা মাইক ফাটানো কূটনীতির দিন শেষ। এখন চলছে সাইলেন্ট রিস্ট্রাকচারিং বা নীরব পুনর্গঠন। ব্রিক্স সেই রিস্ট্রাকচারিংয়ের একটা বড় পিলার বা স্তম্ভ, আর ভারত সেই পিলারের লোড বিয়ারিং কলাম। আমরা যদি সরে যাই পুরো কাঠামোটা নড়বড়ে হয়ে যাবে। এই রিয়েলিটি বা বাস্তবতা যত তাড়াতাড়ি আমরা বুঝব তত তাড়াতাড়ি আমরা ভবিষ্যতের জন্য মানসিকভাবে বা মেন্টালি প্রিপেয়ার্ড হব। আমরা আর সেই ভারত নেই যে বিশ্বের দিকে সাহায্যের জন্য তাকিয়ে আছে, আমরা সেই ভারত যে বিশ্বের সমাধানের অংশীদার হই। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই। এই যে জিওপলিটিক্যাল গেম চলছে, এখানে দর্শক হয়ে থাকলে চলবে না। বিষয়গুলো বুঝুন, কারণ আমাদের দেশের পলিসি, আপনার দেশের কারেন্সি আর আপনার দেশের ভবিষ্যৎ সব কিছু এই টেবিলগুলোতেই ঠিক হচ্ছে। ব্রিক্স সফল হলে ভারতের টাকা বা রুপি আন্তর্জাতিক স্তরে আরও শক্তিশালী হবে, আমাদের তেল সস্তা হবে, আমাদের বাণিজ্য বাড়বে। তাই এটা শুধু মোদী সরকারের বিষয় নয় বা কোনো পলিটিক্যাল পার্টির বিষয় নয়, এটা 140 কোটি ভারতীয়র ভবিষ্যতের বিষয়। আমি সুশোভন, আর এই ছিল আজকের ডিপ জিওলজিক্যাল অ্যানালিসিস। আমি জানি আজকের আলোচনাটা একটু ভারী ছিল, অনেক কঠিন বিষয় ছিল, কিন্তু আমার বিশ্বাস আমার দর্শক হিসেবে আপনারা সস্তা বিনোদন নয় বরং সলিড তথ্য এবং যুক্তি শুনতে চান। যদি আপনি মনে করেন এই ধরনের বাস্তব নো ননসেন্স ডিসকাশন বা আলোচনা দরকার, যেখানে কোনো পলিটিক্যাল কারেক্টনেস নেই, শুধু আছে রূঢ় বাস্তব, কমেন্ট সেকশনে আমাকে জানান ভারতের এই নতুন রূপ নিয়ে আপনারা কি ভাবছেন। আমরা কি সঠিক পথেই আছি, নাকি আরও অ্যাগ্রেসিভ হওয়া দরকার? আপনাদের মতামত আমার কাছে খুব জরুরি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ চোখখান খোলা রাখুন আর নিজের দেশের উপর বিশ্বাস রাখুন। জয় হিন্দ, জয় ভারত।